প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই গত দিনের অর্থাৎ রোববারের যে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এবং তার নিচে যে শ্যাডোটা আছে, উইকটা আছে, এইটাই হচ্ছে আশার আলো। ওই দিনের যতটুকু সাপোর্ট পেয়েছে সেখান থেকে আজকে রিভার্স করার সম্ভাবনা ছিল। আমি বলেছিলাম যে রিভার্স করলেও করতে পারে, আর যদি রিভার্স না করে তাহলে 5165 থেকে 5175 এই এরিয়াটা ছিল সূচকের সাপোর্ট লেভেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সূচক রিভার্স করেছে। এখন আমরা এই সপ্তাহের বাকি দিনগুলো পজিটিভ থাকবে এটুকু আশা করতে পারি। আর যদি নেগেটিভ হয় এবং 5182 নিচে নেমে যায় তাহলে সমস্যা, আর তার নিচে যতদিন না নামছে তাহলে আর কোনো সমস্যা আপাতত দেখা যাচ্ছে না। আর আজকের ভিডিওতে আমি টপ ট্রেড হয়েছে যে স্টকগুলি, সেই স্টকগুলি নিয়ে আজকে আলোচনা করব। এখানে 10, 12, 15টা স্টকের মতো আলোচনা থাকবে। আমি নামগুলি যদি বলি তাহলে ওরিয়ন ইনফিউশন, বেক্সিমো ফার্মা, এআইএল, এসপি সিরামিক, বিএসসি, এস আলম, ইস্টার্ন লুপ, নাভানা ফার্মা, বিসেসারি, কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, ফুয়াং ফুড, ইএইচএল, একমি পেস্টিসাইড, বিপিএমএল, ইন্ট্রাকো, এই কয়েকটা স্টক নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমি ওরিয়ন ইনফিউশনের চার্টে আসলাম। এই স্টকটা আপনারা খেয়াল করলে দেখবেন যে আজকে একটা আনইউজুয়াল ভলিউম হয়েছে এবং অনেক দিন যাবত এই স্টকটা ছিল 390, 398 থেকে 360 এই এরিয়াটার মধ্যে, এবং সেখান থেকে এটা 422 টাকা পর্যন্ত গিয়েছিল গত 12 মার্চ। তারপরে এটা ডাউন ট্রেন্ডে চলে আসে এবং গতকাল পর্যন্ত 23 মার্চেও এটা নেগেটিভ ট্রেন্ডে ছিল। আজকে বড় একটা বুলিশ ভাব এই ওরিয়ন ইনফিউশনের মধ্যে দেখা গেছে এবং বড় একটা ভলিউম হয়েছে, আনইউজুয়াল ভলিউম। যদি এই ভলিউমের ধারাবাহিকতা আগামীকাল থাকে তাহলে এইখানে প্রাইস পজিটিভ থাকতে পারে। আর যদি ভলিউমের ধারাবাহিকতা ধরে রাখতে না পারে ওরিয়ন ইনফিউশন, তাহলে আগামীকাল একটু নেগেটিভ থাকলেও থাকতে পারে। আর এখন যে জায়গায় এর প্রাইসটা আছে এটার একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা কত? 411 থেকে 439। যদি এই এরিয়াটা থেকে ফিরে না আসে তাহলে এইটা আরো অনেক উপরে চলে যাবে, আর যদি এখান থেকে ফিরে আসে তাহলে আবার রিটেস্ট করে এই জায়গাটা, অর্থাৎ যেটা বললাম 410-11 থেকে, আজকে তার ভিতরেই আছে 414.40 টাকা প্রাইস ক্লোজ করেছে। 410 থেকে 39 এই এরিয়াটা পর্যন্ত এর একটা রেজিস্ট্যান্স লেভেল। যদি এরকম বড় ভলিউম আগামীকাল হয় তাহলে এই জায়গাটা ব্রেক করা এই ওরিয়ন ইনফিউশনের জন্য খুব একটা কঠিন কিছু হবে না। আর যদি এই জায়গাটা ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু এটা আবার 500-র উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। এরপরে বেক্সিমো ফার্মাও আজকে টপ ট্রেডের মধ্যে ছিল। এই স্টকটাও কিন্তু আপনারা দেখেন যে এটাও কিন্তু বেশ নিচে থেকে 76 টাকা, 75 টাকা, এদিক থেকে 101 টাকায় আজকে চলে গেছে এবং 3 দিন ধারাবাহিক ভাবে বেড়েছে এবং ভলিউমের একটা ধারাবাহিকতা আমরা দেখছি। 3 দিনই একটু একটু করে ভলিউম বেড়েছে। আর এইটার একটা ব্রেকআউট লেভেল ছিল কত? 90, 91, 92 টাকা এই জায়গাটা, এবং এটা ব্রেকআউট করে উপরে গেল আজকে। তাহলে এই স্টকটা পরবর্তী দিনে আমার মনে হয় যে আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে 127-128 টাকা পর্যন্ত, সর্বোচ্চ 130 টাকা পর্যন্ত চলে যেতে পারে। অর্থাৎ আমি এই জায়গাটার কথা বলছি, আপনারা যদি এই জায়গাটা একটু দেখেন তাহলে এই জায়গাটার কথা বলছি, এই এরিয়াটা পর্যন্ত চলে যেতে পারে ব্রেকআউট করলে। যেটা হয় এইখান থেকে আজকে যেহেতু 3 দিন একটানা বুলিশ, আগামী দিন যদি এরকম বুলিশ না থাকে, একটা লেভেল ব্রেকআউট করার পরে রিটেস্ট করে আগামীকাল হয়তো একটু রিটেস্ট করতে পারে। রিটেস্ট করলেও হয়তো 90, 92 টাকা এই দিকটা পর্যন্ত আসতে পারে। আর যদি রিটেস্ট না করে তাহলে তো উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এরপরে এআইএল, এই স্টকটা কিন্তু অনেক উপর থেকে নিচে আসছে। এটা 135 টাকা থেকে আজকে এর প্রাইস 57 টাকায় ক্লোজিং। গত দিনে এর প্রাইস ছিল সম্ভবত 53-54 টাকা ক্লোজ হয়েছিল। আজকে 57 টাকা 10 পয়সা ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং এটা ঘুরে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে। আজকে টুইজার বটম এবং বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এখানে। তাহলে টুইজার বটম এবং বুলিশ এনগালফিং প্যাটার্ন, আগামী দিনে যদি এই স্টকটা নিচে নেমেও যায় 53 টাকা 60 পয়সা, এটার একটা বটম ক্রিয়েট হয়ে গেছে। যদি 53 টাকা 60 পয়সার নিচে নেমে না যায় তাহলে এইখানে ভয়ের কোনো কারণ আপাতত নাই, এবং আগামীকাল হয়তো একটু স্লো থাকলেও থাকতে পারে। যদি স্লো না থাকে তাহলে তো ভালো, স্লো থাকলেও ভয়ের কোনো কারণ নাই। এখান থেকে এখন উপরের দিকে যাবে। এখন দেখা যাক আগামীকাল যদি পজিটিভ থাকে তাহলে কত দূর যেতে পারে এআইএল। এরপরে এসপি সিরামিক,
এই স্টকটাও কিন্তু অনেক নিচে ছিল, এখানে 11 টাকা 12 টাকা এই দিকটায় অনেকদিন যাবত ছিল। আজকে প্রাইস 25 টাকা, তার মানে দ্বিগুণের বেশি প্রফিট দিয়ে ফেলেছে এসপি সিরামিক। এই স্টকটা একটানা বেশ কয়েকদিন বেড়েছিল, গত টানা আবার 8 দিন 10 দিনের মতো বেড়ে আজকে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তবে আসার কথা, আজকের যে ক্যান্ডেল তার নিচেও সামান্য একটু সাপোর্ট নিয়েছে এবং গত দিনের যে ওপেনিং প্রাইস অর্থাৎ 25 টাকা তার উপরেই আজকে ক্লোজ হয়েছে। তাহলে গত দিনের সাথে যদি তুলনা করা যায় তাহলে এটা বেয়ারিশ এনগালফিং হয় নাই এখনো। যদি প্রাইসটা 25 টাকা 10 পয়সার নিচে আসতো বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন হতো এবং সেটা হলে প্রাইসটা আর একটু নিচে নেমে আসতো। তবে এই অবস্থায় প্রাইস নিচে নেমে আসতে পারে, তবে ভলিউমটা গত দিনের থেকে সামান্য একটু কম হয়েছে, এটাও একটা আশার ব্যাপার। আর যদি কমেও যায়, যতদিন মুভিং এভারেজের ভ্যালুর নিচে না আসবে, 21-এ ক্লোজ করেছে মুভিং এভারেজের ভ্যালু এবং এর প্রাইসটা হচ্ছে 25 টাকা 10 পয়সা। আগামী দিন যদি একটু কমেও যায় তাহলে মুভিং এভারেজের ভ্যালুটা একটু উপরে উঠবে, সেক্ষেত্রে হয়তো 22 টাকা 23 টাকা এই দিকটা আসলেও আসতে পারে এসপি সিনামিকের প্রাইস। এরপরে বিএসসি, এই স্টকটা দেখেন, এই বিএসসি কিন্তু 82-83 টাকা এই দিকটায় অনেকদিন পরে এসেছিল। এই 82-83 টাকা এসেছিল 5 ফেব্রুয়ারি, তারপরে এইখানে এসেছে 10 মার্চ, তারপরে আবার এসেছে কত 20 মার্চ। 10 মার্চ থেকে 20 মার্চ এটা নিচের দিকেই ছিল এবং এই গত 23 মার্চ এবং আজকে 24 মার্চ এটা স্ট্রং বুলিশ ভাব আমরা দেখেছি। 2 দিন এর ভলিউমের বেশ ভালো ধারাবাহিকতা দেখা যাচ্ছে। আগামী দিন যদি এরকম ভলিউম ধরে রাখতে পারে অথবা এর থেকে কম ভলিউমেও প্রাইস ধরে রাখতে পারে তাহলে এর বুলিশ ভাবটা বজায় থাকবে এবং সেক্ষেত্রে এই স্টকটা দেখতে হবে যে কোন জায়গা পর্যন্ত যেতে পারে। তবে এর উপরে 90 টাকা 60 পয়সা থেকে 100 টাকা 102 টাকা এই এরিয়াটা পর্যন্ত বক্স দিয়ে যেটা দেখানো হয়েছে সেইটা এর রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করবে। দেখা যাক এটা কত দূর যায়। RSI 63-তে যেহেতু আছে তাহলে এটা উপরে যাওয়ার অনেক জায়গা আছে। আর হিস্টোগ্রাম আজকে পজিটিভ, তবে গত দিনের থেকে আজকের যে বারটা ক্রিয়েট করেছে এটা বড় একটা বার হয়ে গেছে। এটা যদি এর অর্ধেকটা হতো তাহলে এটা ভালো হতো। দেখা যাক, এটা ভলিউমের উপরে নির্ভর করবে আগামী দিনে এর প্রাইসটা কোন দিকে যাচ্ছে। তবে নিচে আসার সম্ভাবনাটা আমার মনে হয় যে আপাতত নাই, আগামী দিনেও এটা পজিটিভ থাকলেও থাকতে পারে। এরপরে এসালম, এই স্টকটাও কিন্তু একটানা 7 দিন 8 দিন হল্টেড ছিল এবং সেখান থেকে 5-6 দিন রিটেস্ট করার পরে এই জায়গাটা একটা বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছিল গত, এবং সেটা ক্রিয়েট করে আবার একটানা 5 দিন এটা পজিটিভ থাকে, 6 দিনের মতোই পজিটিভ থাকে। আজকে একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করে বেয়ারিশ এবং ভলিউমটাও গত দিনের থেকে একটু বেশি। হিস্টোগ্রামগুলি নেগেটিভ হতে যাচ্ছে, RSI ও নেগেটিভের দিকে এবং এইখান থেকে আরো একটু কমে হয়তো মুভিং এভারেজের যে ভ্যালু 25.7, মুভিং এভারেজের ভ্যালু টাকা দিয়ে হবে না, এটা 25.7-এ অবস্থান করছে। তাহলে আগামী দিনে যদি একটু কমেও যায় এবং মুভিং এভারেজের ভ্যালু টাচ করে আবার পজিটিভ হয় তাহলে এই এসপি সিরামিক্সে থাকা যাবে। মুভিং এভারেজের ভ্যালু টাচ করে উপরে যদি না পারে, ভেঙে নিচে নেমে যায়, তাহলে আমার মনে হয় যে এখান থেকে সেল দিয়ে ক্যাশ ফ্রি করাটা বুদ্ধিমানের কাজ হবে। এরপরে ইস্টার্ন লুপ, এই স্টকটাও কিন্তু অনেক দিন এই 1340 থেকে 1350 1400 এই এরিয়াটা 1450-এর মধ্যে ছিল। গত কয়েকদিন আগে অর্থাৎ 12 মার্চ এটা হঠাৎ করে বেড়ে যায় এবং আজকে পর্যন্ত স্ট্রং বুলিশ ভাব এর মধ্যে দেখা গেছে এবং আজকে একটা আনইউজুয়াল ভলিউম এবং ক্যান্ডেলটা যদিও হ্যামার ক্যান্ডেল তবে বেয়ারিশ ক্যান্ডেল। আগামী দিনে যদি এই ভলিউমের সাথে প্রাইস ধরে রাখতে পারে তাহলে এটা উপরে যাওয়ার সম্ভাবনা, এবং উপরে যদি যায় তাহলে এটা 2200 2250 এই দিকটা পর্যন্ত যে ফিরে আসলেও আসতে পারে। আর যদি স্ট্রং বুলিশ ভাব থাকে, ভলিউম থাকে, তাহলে সেইটা ব্রেকআউট করে উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে এর RSI যে জায়গায় আছে, RSI বলছে যে স্টকটাকে রিটেস্ট করতে হবে, কারণ RSI 92-তে অবস্থান করছে। এরকম জায়গায় গেলে অবশ্যই সেটা নিচের দিকে আসার ইঙ্গিত দেয়, সেটা খেয়াল রাখতে হবে ইস্টার্ন লুপের ক্ষেত্রে। এরপরে নাভানা ফার্মা, নাভানা ফার্মা আজকে হল্টেড হয়েও সেটা ধরে রাখতে পারেনি এবং বড় একটা ভলিউম হয়েছে। আগামী দিন নির্ভর করবে এর ভলিউমের উপরে এর প্রাইসটা কোথায় যাবে। তবে এরকম হলে এর আগে কি রকম হয়েছে আমরা দেখি। কালকে হয়তো নাভানা ফার্মা হয়তো একটু স্লো থাকতে পারে, এখানে বড় ভলিউম হওয়ার পরে পরের দিনে একটু স্লো ছিল। যদি ভলিউমটা আজকের মতো এরকম ধরে রাখতে পারে তাহলে নাভানা ফার্মার প্রাইস আগামী দিনে পজিটিভ থাকবে, নতুবা এখান থেকে হয়তো একটু রিটেস্ট করে পরবর্তী দিনে বাড়তে পারে এই নাভানা ফার্মার প্রাইস।
এরপরে বিসেসারি, এই স্টকটা কিন্তু কোথা থেকে কোথায় গেছে আপনারা জানেন। এই স্টকটা আসলে 40-42 টাকা সম্ভবত। এর ফ্লোর কোথায় ছিল আমি একটু দেখি। এর ফ্লোর ছিল সম্ভবত 40 টাকা 80 পয়সা। সেখান থেকে ফ্লোর তুলে দেওয়ার পর এটা 30-32 টাকা এসেছিল। তারপরে এটার পিছনে ফিরে ফিরে তাকায়নি, এটা শুধু সামনের দিকেই যাচ্ছে। এটা কত দূর যাবে এটা বলা মুশকিল, কারণ এটা খুব ট্রেন্ডি একটা স্টক এবং এই স্টকটা মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, এরকম করে করেই এটা যাচ্ছে, উপরের দিকেই যাচ্ছে। এটা 124-25 টাকা এই দিকটা পর্যন্ত গিয়েছিল, সেখান থেকে আবার 111-12 টাকায় এসে আজকে 119 টাকায় ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং মুভিং এভারেজের ভ্যালু 119। তাহলে মুভিং এভারেজের ভ্যালু বরাবর আছে। এই জায়গায় গেলে কি হয়, এই মুভিং এভারেজের ভ্যালু বরাবর গেলে যে কোনো একটা স্টক একটু রিটেস্ট করে অথবা ওখান থেকে জাম্প করে পার হয়ে যায়। এখন দেখার বিষয় যে আগামী দিন এটা রিটেস্ট করবে কিনা, এবং এরকম বড় দিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেদিন এই বিসেসারি কেমন করেছে সেটা যদি আমরা দেখি, কয়েকটা জায়গা আমরা দেখবো। এইটা যদি আপনারা দেখেন যে 24শে ফেব্রুয়ারি এরকম একটা হলটেড করেছিল সম্ভবত, পরের দিন কিন্তু এটা স্লো ছিল এবং প্রাইসটা কমেছিল। এর আগেও যদি আমরা দেখি তাহলে এই দিকটায় যদি দেখি, এইখানে দেখেন এইটা ছিল সেপ্টেম্বর 2024-এ, হলটেড সম্ভবত না, কিন্তু বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, স্ট্রং বুলিশ, পরের দিনে স্লো। এই জায়গাটা যদি দেখেন তাহলে এই জায়গাটাও পরের দিনে স্লো। তাহলে আগামী দিনে এইটা হয়তো স্লো থাকতে পারে। আর দেখার বিষয় যে এই বিসেসারি কোন জায়গায় যে থামে। এরপরে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, এই কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড স্টকটাও কিন্তু একটা হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করে করে উপরের দিকে যাচ্ছে এবং আজকে গতকালকে বেশ বড় ভলিউম আমরা দেখেছি। আগামী দিনে এটা একটা জায়গা যেহেতু ব্রেকআউট করছে, এর আগে এই ব্রেকআউট লেভেল থেকে রিটেস্ট করে ফিরে এসে আবার ব্রেকআউট লেভেলে গেছে। ব্রেকআউট লেভেলটা ছিল 45 টাকা থেকে 45 টাকা 70 পয়সা, আজকে 46 টাকা প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছে। আগামী দিনে যদি একটু রিটেস্ট না করে তাহলে হয়তো এটাও উপরে যেতে পারে। RSI 69-এ অবস্থান করছে, তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। হিস্টোগ্রামটার পজিটিভ হচ্ছে, গ্রিন বার আজকে উপরে ক্রিয়েট হয়েছে এবং এটা হিস্টোগ্রাম অনুযায়ী, MACD অনুযায়ী আজকে কেবল বাই সিগন্যাল দিয়েছে। তাহলে এটা হয়তো আরো কয়েকদিন বুলিশ থাকলেও থাকতে পারে এই কেডিএস অ্যাক্সেসরিজ। এরপরে ফুয়াং ফুড, এই ফুয়াং ফুড কিন্তু বেশ কয়েকদিন আগেও 13 টাকা 14 টাকা এইদিকে লেনদেন হচ্ছিল, আজকে এটা 17 টাকা 50 পয়সা প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছে। মুভিং এভারেজের ভ্যালু 16.8। তাহলে এটা মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে যদি নেমে না আসে তাহলে ভয়ের কোনো কারণ আপাতত নাই। আর অনেক কমে যায়নি, ভলিউম কমেছে কিন্তু প্রাইসটা কিন্তু অনেক বেশি কমে যায়নি। তাহলে এই ফুয়াং ফুড এখান থেকে যেহেতু একটা জায়গা ব্রেকআউট করে রিটেস্ট করছে, আরো একটু যদি কমেও যায় এবং 16 টাকা 80 পয়সার নিচে নেমে না যায় তাহলে আমার মনে হয় ভয়ের কোনো কারণ নাই। এরপরে EISL, এই স্টকটাও কিন্তু রিয়েল এস্টেট সেক্টরের একটা স্টক এবং ভালো স্টকের মধ্যে অন্যতম আমি বলবো, কারণ এটা ভালো ডিভিডেন্ড দেয়। এই বিষয়গুলি আপনারা একটু দেখে নিন। এই স্টকটাও কিন্তু আজকে একটা বুলিশ ভাব এর মধ্যে দেখা গেছে, তবে সেল প্রেসারে ছিল, এটা বোঝাই যায়। এটা একটা ডোজি ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, গ্রেভস্টোন ডোজির মতো। এটাও মুভিং এভারেজের ভ্যালু 74.1 এর নিচে নেমে না গেলে ভয়ের কারণ আমার মনে হয় যে EISL এ নাই। এরপরে একমি পেস্টিসাইড টপ ট্রেডের মধ্যে থাকলেও আজকে কিন্তু গতকাল এবং আজকে এর প্রাইসটা কমে গেছে এবং 15 টাকা অবস্থান করছে এবং এইটার 14 টাকা 90 পয়সা একটা ব্রেকআউট লেভেল ছিল এবং সেটা ব্রেকআউট করে উপরে গেছে। উপরে গেলে সেই স্টকটা আসলে রিটেস্ট করে, এটাও রিটেস্ট করছে। এরপরে BPML, এই স্টকটা একটানা 3 দিন 4 দিন হলটেড ছিল, হলটেড থাকার পরে 5-6 দিন রিটেস্ট করে এই জায়গাটায় একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের মতো, আবার বুলিশ হারামি প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছিল গত 9 এবং 10 মার্চ। তারপর থেকে এটা বুলিশ ছিল এবং গত 3 দিন যাবত এইটা নেগেটিভ। তবে নেগেটিভ হলেও প্রাইসটা অনেক নেমে যাচ্ছে না, সেই সাথে ভলিউমও কমে যাচ্ছে। এই স্টকগুলি যেহেতু অনেক উপরে থেকে নিচে এসেছে তাহলে এরকম রিটেস্ট করে করে এটা উপরের দিকেই যাবে এবং এই BPML যদি উপরের দিকে যায় তাহলে ফিফতে 1-1.5 মাস 2 মাস বা 3 মাসও লাগতে পারে। এটা হয়তো 58 টাকা বা 50 টাকা এই লেভেলটায় আমরা এই BPML এর প্রাইসটা দেখলেও দেখতে পারি। এরপরে ইন্ট্রাকো, এই স্টকটা কিন্তু বেশ একটা ট্রেন্ডি স্টক। এই জায়গাটা অর্থাৎ অক্টোবর মাস এবং নভেম্বর মাস এখানে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছিল, আর ডব্লিউ প্যাটার্নের যে নেক লাইনের ভ্যালুটা ছিল সেটা 18 টাকা 50 পয়সা নেক। তাহলে এটা যখন ব্রেক করলো করে চলে গেল কোথাও
কোথায় 21 টাকা 22 টাকা লেভেলে। যদি এই নেকলাইন ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে এর যে নেকলাইনটা ডব্লিউর যে পেটের নেকলাইন ব্রেক করে উপরে যায়, তাহলে যে কোনো একটা স্টক ভালো একটা প্রফিট দেয়। তাহলে এই ইন্ট্রাকো কিন্তু একটা প্রফিট দিয়েছে, আর নেকলাইন 18 টাকা থেকে সে ব্রেক করে চলে গেছে 22 টাকা এই লেভেলটা পর্যন্ত। যখন এভাবে কোনো একটা স্টক একটা লেভেল ব্রেক করে তখন সে রিটেস্ট করে, তখন রিটেস্ট করে কোথায় আসছে, নেকলাইনের নিচে কিন্তু প্রাইসটা আসেনি, 18 টাকার নিচে না, ঠিক 18 টাকা বরাবর। তারপরে এইটা আবার এই 18 টাকা থেকে যখন উপরে গেল তখন এই 22 টাকা কিন্তু এর এই ইন্ট্রাকোর ছিল হচ্ছে ব্রেকআউট লেভেল, সেইটা ব্রেকআউট করেও সে ধরে রাখতে পারেনি, পরের দিনই রিটেস্টে এসেছে এবং 20 টাকা এবং 21 টাকা পর্যন্ত, 20 টাকায় আসলেও 21 টাকায় প্রাইস ক্লোজ করেছিল। এবং সেখান থেকে পরবর্তীতে যখন আবার এটা পজিটিভ হলো তখন এর যে হাই প্রাইস 22 টাকা 80 পয়সা সেটা ব্রেক করে উপরে চলে গেল 25 টাকা 40 পয়সায়। আবার যেহেতু আরেকটা লেভেল ব্রেক করলো তখন এটা রিটেস্ট শুরু করলো, তাহলে 3 দিন একটানা এটা আবার নেগেটিভ। এখন দেখার বিষয় যে এইটা কোন জায়গা থেকে পজিটিভ হয়, এটা 22 টাকা 40 পয়সায় 21 টাকা 90 পয়সায় এই জায়গাটার মধ্যে থেকে পজিটিভ হতে পারে, আবার আগামীকালও এটা রিভার্স করতে পারে। কিভাবে, 2 দিনের ক্যান্ডেলের নিচেই সামান্য একটু উইক আমরা দেখছি এবং এখান থেকে পজিটিভ হওয়ার চেষ্টা করে পজিটিভ হতে পারেনি, তাহলে হয়তো আরো একটু নিচে আসতে পারে, নিচে আসলেও খুব বেশি নিচে হয়তো আসবে না। আমি যেটা বললাম যে 22 টাকা 40 পয়সার নিচে 21 টাকা 90 পয়সা এই এরিয়াটায় আসলেও আসতে পারে, নাও আসতে পারে। আবার দেখা যাচ্ছে যে মুভিং এভারেজের ভ্যালু যেটা 22.7 এটা টাচ করেও উপরে চলে যেতে পারে ইন্ট্রাকোর প্রাইস। তাহলে আজকে যে টপ ট্রেড হয়েছে যে স্টকগুলি, সেই স্টকগুলি নিয়ে একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। এই স্টকগুলিতে যারা আছেন তারা আমার মনে হয় যে তারা কি করবেন, কোন জায়গায় বাই সেল করবেন, আমার ভিডিও থেকে সেই সিদ্ধান্তটা আপনারা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন।